জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা। প্রশাসনের কাজ ও সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ থাকা এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা। যেটা আগেও বলেছিলাম, জবাবদিহিতা থাকা, যে কোনো কাজের দায়িত্বশীলতা, যারা দায়িত্বশীলতার জন্য কাজ করে, দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা থাকেন, তাদের যদি জবাবদিহিতা থাকে, তাহলে তাদের কিন্তু আর কোটি কোটি টাকা মেরে খাওয়ার সুযোগ থাকে না। তাদের কিন্তু আর দেশের বাইরে বাড়ি কেনার ক্ষমতা থাকে না। তাদের কিন্তু বেতন 40,000, তাদের কিন্তু বিএমডব্লিউ চালানোর থাকে না। যখন জবাবদিহিতা থাকবে তখন কিন্তু এটা অবশ্যই থাকবে। স্বচ্ছতা এক্সট্রা ফোকাস করা হয়েছে এই পয়েন্টটাতে, খেয়াল করেন। প্রশাসনের সকল কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হওয়া প্রয়োজন, যাতে জনগণ প্রশাসনের কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারে। কাজ হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা স্পষ্টতা পাই না। যে কোনো জায়গাতে যাবেন, যার কাছে যাবেন তার দেখা পাবেন না, বাট টেবিল চেয়ার, এই টেবিল, উপরের টেবিল, নিচ টেবিল, এভাবে উপরতলা নিচতলা করতে করতে আপনি টায়ার্ড হয়ে যাবেন। বাট স্পেসিফিক গাইডলাইন থাকা উচিত। আপনি এই দরকারের জন্য এখানে কথা বলেন, উনি রেসপন্সিবল। বাট আমাদের দেশে কি হয়, অফিস স্টাফ যারা পিয়ন, আয়া, তাদেরকে ঘুষ দিয়ে দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক। একজন পিয়ন হয় 400 কোটি টাকার মালিক। একজন এখন মেসেজ দিয়েছেন গ্রুপে, আমি পিডিএফ গুলো নিতে চাই স্যার। আপনারা পিডিএফ কি পান নাই? এই একটা সাবজেক্টের পিডিএফ এর মধ্যে ওই সাবজেক্টের সবগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা করে দিয়েছি। ওকে, আরেকটা বিষয় একটু কাইন্ডলি, আচ্ছা শেষে বলবো, এটা প্রশাসনের মূলনীতি খুব শেষ হোক। কার্যকারিতা ও দক্ষতা। প্রশাসনের কাজগুলো কার্যকর এবং দক্ষতার সাথে সমন্বয় হওয়া উচিত, যাতে রাষ্ট্রের সম্পদ এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। আমি আইসিটি, আমাকে দায়িত্ব দিলেন আইসিটি রিলেটেড কাজে, তাহলে কি এই কাজটা কি সমানভাবে বন্টন হয়েছে? সঠিক মানুষকে সঠিক জায়গায় দেওয়া হয়েছে? আপনি ধরেন অ্যাকাউন্টস বিষয়ে খুবই এক্সপার্ট, অ্যাকাউন্ট রিলেটেড পড়াশোনা করে ওই রিলেটেড আপনি অনেক এক্সপার্ট, আপনাকে দেওয়া হয়েছে খেলাধুলার সম্পর্কিত কিছু দায়িত্ব, তাহলে কি হবে? নিশ্চয়ই না। সো সুষ্ঠুভাবে কাজের বন্টনটাও কিন্তু গুরুত্বপূর্ণ, দক্ষতা অনুযায়ী যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে কাজে লাগানো। নিরপেক্ষতা। আপনারা লাস্ট ইরানের সর্বোচ্চ নেতার নাম কি জানেন? আয়াতুল্লাহ আলী খামেনি। আচ্ছা, আয়াতুল্লাহ খামেনি। স্যার আয়াতুল্লাহ আলী খামেনি। তার একটা পড়েছেন যে উনি ওনার পরবর্তী যে সর্বোচ্চ নেতা, এই নেতার কয়েকজনের নাম উনি করে গিয়েছেন, সেটার মধ্যে ওনার ছেলের নামও নাই। এই এরকম সংবাদ কি আপনারা দেখেছেন? আপনারা দেখেছেন কিনা? জি স্যার, দেখেছি। ওনার যদি মৃত্যু হয়, ওনার সম্ভাবনা আছে যে কোনো সময় অ্যাটাক হয়ে যেতে পারে, মৃত্যুবরণ করতে পারে, যেহেতু ইসরায়েলের সাথে, ইউএস এর সাথে বা অনেক দেশের সাথে তাদের লাগছে, এখন যুদ্ধ লেগে যাচ্ছে। তো উনি মনে করেন যে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারেন, তো ওনার পরবর্তী যেন কেউ একজন দায়িত্ব নিতে পারেন। তো সম্ভাব্য কয়েকজনের তালিকা উনি প্রকাশ করেছেন একটা স্পেসিফিক গ্রুপে, স্পেসিফিক একটা গ্রুপে, সবাইকে একদম উন্মুক্ত করে দেয় নাই, কিন্তু তারা এটা এনশিওর করেছে যে ওই তালিকায় আয়াতুল্লাহ খামেনির ছেলের নাম নাই। এটাই হচ্ছে নিরপেক্ষতা। উনি যাকে মনে করেন যে আমার দেশের জন্য যেই যোগ্য তাকে থাকা উচিত, হোক আমার ছেলে, স্বজন প্রীতি বা অন্য কোনো কিছু এটার মধ্যে নাই। তাহলে ওনারাই হচ্ছে অ্যাকচুয়াল লিডার। অ্যাকচুয়াল লিডারের বৈশিষ্ট্য এরকম হওয়া উচিত। নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিরপেক্ষতা। যখন কোন অ্যাক্টিভিটিস করবেন, সব স্টুডেন্ট যেন আপনার একই রকম হয়, সব স্টুডেন্টদের ক্ষেত্রে যেন ন্যায় বিচার একই রকম থাকে, নিরপেক্ষতা একই রকম থাকে, সমন্বয় ও সহযোগিতা। প্রশাসনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়। যখন দেখবেন যে ধরেন একটা প্রতিষ্ঠানে 10টা বিভাগ কাজ করছে, বিভিন্ন 10টা সেক্টর আছে একটা সংগঠন বা একটা প্রশাসনের, এই সবার মধ্যে যদি ইন্টার কমিউনিকেশন ভালো না থাকে, সবার মধ্যে যদি কম্বিনেশন না থাকে,
সমন্বয় যদি ভালো না থাকে, কোঅর্ডিনেশন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু কাজগুলো সঠিকভাবে আগানো যাবে না, লক্ষ্য উদ্দেশ্য সঠিকভাবে ফিল আপ করা যাবে না। যে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অন্য সেক্টরেও ঠিক সমানভাবে সহযোগিতা করছেন, তারাও আপনাদের কাজে সহযোগিতা করছে। আমরা এমন যে কোনো সংগঠন রান করতে হলে সেই বা প্রশাসনকে মাল্টিপল সেক্টর থাকে, প্রশাসনের বিভিন্ন সেক্টর বিভিন্ন টাইপের কাজ করে থাকে। তো সবার সহযোগিতা, কেউ অ্যাকাউন্টস এর দায়িত্বে, কেউ আপনার ট্রেনিং এর দায়িত্বে থাকে, কেউ আছে এক্সাম বা আদার্স কোনো রিলেটেড এর কাজে থাকে, কেউ দেখবেন যে বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিজ এর জন্য থাকে কিছু কিছু গ্রুপ। সেরকম মাল্টিপল গ্রুপের মধ্যে কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন যখন থাকে, তখন এই কাজগুলো সঠিকভাবে সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এই কাজের মাধ্যমে। মানবাধিকার ও ন্যায় বিচার, প্রশাসনের নীতিমালা কার্যক্রমে মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং তা রক্ষা করা প্রয়োজন। এটা আমরা সংগঠনের ইস্যু দেখেছিলাম, ন্যায় বিচার, স্বচ্ছতার যেইটাও দেখেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। এটা এই পয়েন্টটা আশা করি পড়া লাগবে না, ঠিক আছে। দুর্নীতি দমন করা, যাতে করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হয়। প্রতিনিধিত্বশীলতা ও অংশগ্রহণ, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং তাদের মতামত এবং অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। আপনি কোনো একটা স্পেসিফিক এলাকায় কাজ করছেন, সেই এলাকার মানুষের চাহিদা কি, তারা কি চায়, তারা এই সংগঠনটা কেমন ভাবে দেখতে চায়, সেটাও আপনার জানাটাও অনেক জরুরি। আদারওয়াইজ ওই সংগঠন ভালোভাবে রান করতে পারবে। আপনি ধরেন একটা গ্রামে বাস করেন, গ্রামে কয়েকটা প্রজেক্ট করেছেন, ধরেন বাসা ভাড়া দিবেন। এখন কিছু বিল্ডিং করেছেন, বিল্ডিং করে বাসা ভাড়া দিচ্ছেন, গ্রামে ভাড়া দিয়েছেন 20,000 টাকা। ওই এলাকার মানুষ কি ওই বাসা ভাড়া নিবে কখনো? নিশ্চয়ই নিবে না। কেন? আপনাকে বুঝতে হবে ওই এলাকার মানুষের আর্থিক অবস্থা কেমন, তাদের সামাজিক অবস্থা কেমন, তারা কিভাবে রান করতে পারে, তারা কিভাবে, আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, আমরা কিভাবে সার্ভিস দিলে তারা এই সার্ভিসটা নিতে পারে। ঢাকাতেও খেয়াল করবেন, সব এরিয়াতে, জেলা শহরগুলোতে খেয়াল করবেন, এক একটা জায়গাতে এক এক রকম বাসা ভাড়া বা আদার্স, এক একটা স্কুলে এক এক রকম খরচ, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে এক এক প্রতিষ্ঠানে এক এক রকম স্যালারি। তো এটা তারা ডিপেন্ড করে ওই এলাকার পরিস্থিতির উপর ভিত্তি করে, ওই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে। সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিনিধিত্বশীলতা, ওই এলাকা যদি আপনি সার্ভে করেন, ওই এলাকায় যদি আপনি, যে এলাকায় আপনার সংগঠনটা কাজ করাবেন, সেই এলাকায় আপনাকে আগে মানুষের মতামত নিতে হবে যে আমরা এরকম করতে চাই। দেখবেন রুট লেভেলে অনেক মানুষ কাজ করে। এখানে মানুষ কিভাবে, অনেকে আছে যে ক্ষুদ্র ঋণ বা এই টাইপের অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত। তো আগে ওই এলাকার মানুষের সাথে তাদের ইনকাম সোর্স দেখতে হবে। আমি তাকে 2 লাখ টাকা লোন দিয়ে দিলাম, তার সামর্থ্য নেই 2 লাখ টাকা শোধ করার, এইভাবে তো চলবে না। তো এই প্রতিনিধিত্বশীলতা এবং অংশগ্রহণের মাধ্যমে জনগণের এটা যখন নিশ্চিত করা হয়, তখন এই সব পয়েন্টগুলা বিভিন্ন সার্ভে বা বিভিন্ন জরিপের মাধ্যমে এই পয়েন্টগুলা উঠে আসে। এই নীতিমালা গুলো অনুসরণ করলে প্রশাসন জনগণের সেবা এবং রাষ্ট্রের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হয়। এইগুলা ছিল, এই কতগুলা পয়েন্ট দিয়েছি। দেখেন, প্রশাসনের মূলনীতি, পরীক্ষা আসতে পারে প্রশাসনের মূলনীতিগুলো কি কি, এরকম কোশ্চেন নরমালি এই টাইপের কোশ্চেন হয়। প্রশাসনের মূলনীতিগুলো কি কি, যদি 2 মার্কের কোশ্চেন থাকে, শুধু পয়েন্টগুলো উল্লেখ করে দিলেন যে প্রশাসনের মূলনীতিগুলো নিম্নরূপ বা প্রধান নীতিগুলো নিম্নরূপ, দিয়ে শুধু পয়েন্টগুলো হাইলাইট করে দিলাম। একটু মনে রাখার চেষ্টা করবেন, মনে রেখে নিজে এটাকে মাইন্ডসেট করে নেবেন, এটা একটার সাথে আর একটা রিলেটেড, কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন টেকনিক্যালি, তাহলে সহজ হয়ে যাবে। একজন সফল প্রশাসকের দায়িত্ব ও গুণাবলী। একজন সফল প্রশাসক, একজন সফল অ্যাডমিনিস্ট্রেটর, তার দায়িত্ব কি হবে আর গুণাবলী কি হবে খেয়াল করেন। দায়িত্ব সমূহের মধ্যে কি কি আছে? নীতি নির্ধারণ ও বাস্তবায়ন, প্রশাসক হিসাবে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী নীতিমালা তৈরি করা এবং তা বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনা করা। এরপরে সাংগঠনিক সমন্বয়, প্রতিষ্ঠান বা সংস্থার বিভিন্ন বিভাগ এবং সদস্যদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, যাতে সকল কার্যক্রম একযোগে সমন্বিতভাবে
সম্পন্ন হয়। সম্পদ ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান বা সংস্থার আর্থিক, মানবিক এবং প্রযুক্তিগত সম্পদ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা। দায়িত্ব বন্টন, কর্মচারীর একজন সফল প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর, তার যে কর্মচারী থাকবে, তার যে সদস্য থাকবে, তাদের মধ্যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব বন্টন করে দিতে হবে। ঠিক আছে, আপনারা নিজের ভাষায় লিখলে বেশি সুবিধা হবে। সমস্যার সমাধান, প্রশাসনিক কার্যক্রম চলাকালে কোনো সমস্যা যদি সৃষ্টি হয় সেটাকে সুন্দরভাবে কার্যকরভাবে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেটা সমাধান করা। প্রশিক্ষণ ও উন্নয়ন, এটা আমরা আগেও পড়েছি, প্রতিষ্ঠান কর্মচারীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ অ্যারেঞ্জ করা। জবাবদিহিতা নিশ্চিত করা, এটা প্রশাসকের দায়িত্বের মধ্যেও পড়ে। আইন ও নিয়মের প্রয়োগ, প্রশাসনিক কাজে অবশ্যই আইন এবং নিয়মের প্রয়োগ থাকা উচিত, নিয়ম থাকা উচিত। ঠিক আছে, যোগাযোগ ও সমন্বয়, সবার সাথে অভ্যন্তরীণ বিভিন্ন যে সেক্টর থাকে, বিভিন্ন মানুষের সাথে যেন যোগাযোগ থাকে, কোঅর্ডিনেশন থাকে, সবার সাথে সুসম্পর্ক থাকে, সেটা খেয়াল করা। সংকট মোকাবেলা করা, যে কোনো ধরনের প্রশাসনিক সংকট বা চ্যালেঞ্জের মোকাবেলা সঠিক ও সুপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করা। ঠিক আছে, অনেক সময় অনেক সংকট আসতে পারে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। এখন আমরা দেখি একজন এই ভালো প্রশাসকের গুণাবলীর মধ্যে কি কি আছে। আমরা দায়িত্ব দেখলাম, তার কাজ কি, দায়িত্ব মিন্স কাজ, তার রেসপন্সিবিলিটি। এখন গুণাবলী, আপনি একজন ভালো প্রশাসক, তাহলে আপনি নিজেকে একজন ভালো প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যদি ধরেন, তাহলে আপনার মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত। নেতৃত্বের দক্ষতা, এটা ছাড়া কিন্তু সম্ভব না। যোগাযোগ দক্ষতা, পয়েন্টগুলো একটু সুন্দর করে দেখেন, মাথার মধ্যে সেট করে নেন। একজন ভালো প্রশাসকের গুণাবলী কি কি থাকা উচিত। নাম্বার 1 নেতৃত্ব, লিডারশিপ কোয়ালিটিস। নাম্বার 2 কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা। সমস্যা সমাধানের দক্ষতা, প্রবলেম সলভিং স্কিল। বিভিন্ন সমস্যা হতে পারে, কর্মীদের মধ্যে হতে পারে, অর্গানাইজেশনের মধ্যে হতে পারে, ফিল্ডে রুট লেভেলে হতে পারে, সেটা সঠিকভাবে স্মার্টলি সমস্যা সমাধানের দক্ষতা থাকবে। সময়ের সচেতনতা, আপনি বললেন 8:30টায় ক্লাস, আপনি আসলেন 8:50-এ, সমস্যা থাকতেই পারে, বাট নট এভরিডে। আপনি বললেন 8:30টায় ক্লাস, আপনি আসছেন 9টার সময়, কোনো খোঁজ নেই টিচারের, এটা কিন্তু সময় সচেতনতা না। অনেক সময় আমরা অনলাইনে জয়েন করি, 1 2 3 5 মিনিট একটু হয়ে যায়, সবার ঘড়ি একই সময় রান করে না, একটু টাইম অনেকের কম বেশি থাকে, বা অনেকের স্লো ফাস্ট এরকম থাকতে পারে, অনেকে ইন্টারনেটের কানেকশনের জন্য থাকে। আবার সেম ওয়েতে আমরা যখন ক্লাসে আসি 8:30টার সময় ক্লাস, আমরা অনেকে 8:50 9টার সময় আসি, তাহলে কিন্তু আমরা প্রিভিয়াস টপিকগুলো মিস করি। স্বচ্ছতা ও সততা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুণাবলী একজন প্রশাসকের। তারপরে আস্থা ও বিশ্বাসযোগ্যতা, একজনকে লিডার বানিয়ে দিলেন, তার উপর যদি আস্থা না থাকে, তার উপর যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে কিন্তু হয় না। সো মানুষ আমার প্রতি যেন আস্থাশীল হয়, আমার উপর যেন আস্থা পায়, বিশ্বাসযোগ্যতাটা যেন থাকে আমার লিডিং এ, এরকম ভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে। সহনশীলতা ও ধৈর্য, বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের সময় শান্ত বা স্থির, নিজেকে চাপের মুখেও স্থির রাখতে হবে, কুল থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। বক্তব্য দেওয়ার দক্ষতা, গবেষণা ও বিশ্লেষণ, যখন আপনি লিডিং এ থাকবেন, শুধু লিড দেওয়াটাই কাজ না, আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, বিভিন্ন বিষয় কম্পেয়ার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন, আরো নতুন নতুন টেকনিক খুঁজে পাবেন। যখন গবেষণা করবেন, একজন ধরেন গ্রামের মানুষদের নিয়ে ডিল করছেন, তাদের সাইড থেকে ভাববেন, তাদের কি অবস্থা, তারা কিভাবে থাকে, তাদের লাইফস্টাইল কেমন, তারা কি ধরনের খাবার খায়, তারা কেমন পরিশ্রম করে, তাদের দিক থেকে চিন্তা করবেন। এই টাইপের কাজগুলো হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা, গবেষণা। দূরদৃষ্টি ও কৌশলগত চিন্তা, অর্থাৎ খুবই সাস্টেইনেবল চিন্তা ভাবনা করতে হবে, দূরদৃষ্টির সম্পন্ন ব্যক্তি হতে হবে ভবিষ্যতের জন্য। আজকের কাজ যে শুধু আজকের জন্য বা 1 মাসের জন্য, এটা চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে আপনার পরবর্তীতে
আরো এখান থেকে 5 বছর পরে কি হতে পারে, লং টার্ম প্ল্যান থাকতে হবে, কৌশলগত চিন্তা থাকতে হবে, জনগণের সেবার মানসিকতা থাকতে হবে। প্রশাসক হিসেবে যদি শুধু প্রশাসনের কাজই করেন, জনগণের সেবা না করেন, তাহলে কিন্তু সম্ভব না। ঠিক আছে, আশা করি পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। গুণাবলী কি কি থাকা লাগবে, এই গুণাবলী এবং দায়িত্বগুলো পালনে দক্ষতা অর্জন করলে একজন প্রশাসক প্রতিষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হন। স্যার, কি বলেন? প্রশাসনের কাজ আর জনগণের সেবা দুইটার পার্থক্যটা ঠিক বুঝলাম না। একই কাজ না দুইটা নাকি? আশা বলি করি প্রশাসনের বুঝছেন। কাজ এবং আমার বলেন জনগণের, আরেকটু জোরে বলেন। বলছি প্রশাসনের কাজ এবং জনগণের সেবা দুইটা কাজের মধ্যে ঠিক পার্থক্যটা বুঝলাম না। পার্থক্য, দুইটা কাজ তো একই না নাকি কোনো ভিন্নতা আছে? মানে প্রশাসনের কাজই তো জনগণের সেবা করা। হ্যাঁ, প্রশাসনের কাজই তো জনগণের সেবা করা, এটা আবার প্রশাসনের প্রশাসনের কাজ, কাজ। কাজ এবং জনগণের সেবা এই দুইটা আলাদা করে বলার কারণটা কি স্যার? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রশাসনিক কিছু, দেখেন প্রশাসনের মেইন কাজ হচ্ছে জনগণের সেবা করা। এখন দুটা আলাদা করে বলার কারণ হচ্ছে আপনি একটা সংগঠন রান করছেন, এখন আপনার ইন্টারনাল যে অ্যাক্টিভিটিস গুলা রয়েছে মানুষের সেবার জন্য, আলটিমেটলি আপনাদের উদ্দেশ্য মানুষের সেবা, বাট ইন্টারনাল মানুষের সেবার জন্য আপনাদের ইন্টারনাল অনেক অ্যাক্টিভিটিস আছে না। আপনার যে ম্যান পাওয়ার আছে, আপনার যে কর্মচারী আছে, তাদেরকে আপনি ট্রেন আপ করছেন, বুঝতে পেরেছেন? আপনার যে ম্যান পাওয়ার আছে, আপনার যারা কর্মচারী আছে, তাদের মধ্যে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়েছেন কাজগুলা। তো আপনি শুধু আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি জনগণের সেবা হয়, শুধু ওই জনগণের সেবা করতে গেলেও তো আপনার অনেক ধরনের কাজ করতে হবে, সেটা নিজেদের মধ্যেও তো করতে হবে, তাই কি না? Yes sir, I can understand. ওকে, কাউকে তাড়াতে গেলে, কারো পিছনে দৌড়াতে গেলে নিজেকেও দৌড়ানো লাগে। জি রায়হান হোসেন কিছু বলছেন, বুঝি নাই। স্যার, আমি বুঝাইতে চাচ্ছি যে কাউকে দৌড়াতে মানে কারো পিছনে দৌড়াতে হলে নিজেকেও তো দৌড়াতে হয়, সেটা বলছি। জি এক্স্যাক্টলি। তো আজকে আমাদের আমাদের কিছু কিছু টপিক আছে ঢালাও এরকম থিওরি, এই বিষয়গুলো আমরা পয়েন্টের দিকে বেশি বেশি ফোকাস দিব। যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবো। চাইলে আপনারা পয়েন্টগুলো খাতায় একটু নোট করে নিতে পারেন, পিডিএফ তো আপনাদের কাছে আছেই। আর এরপরেও যদি কারো পিডিএফ মিস থাকে, আমরা চেষ্টা করব আপনাদেরকে পিডিএফ দেওয়ার, কিন্তু বারবার আমরা গ্রুপে দিতে গেলে দেখা যায় যে মিসইউজ হয়ে যায়। সো যার নাই, আপনারা আপনার গ্রুপে অনেকেই আছে, একটু গ্রুপে যদি লিখে দেন যে আমার কাছে এই পিডিএফ গুলো নাই, কেউ আমাকে একটু হেল্প করেন, দেখবেন আপনাকে পার্সোনালি আপনার কোনো ব্যাচমেট আপনাকে পাঠিয়ে দিচ্ছে। আমরা একজন আরেকজনকে এভাবে সহযোগিতা করব আশা করি। ঠিক আছে, সো ক্লাসগুলো মিস করবেন না। স্যার, বলছি যে পরীক্ষা কি অনার্সে আমরা যেভাবে দিছি ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এইভাবে প্রশ্ন হবে নাকি কিভাবে হবে এটা? আচ্ছা, কয়েকটা পার্ট থাকে, শর্ট কোশ্চেন থাকে 1 মার্কের, তারপরে থেকে 2 মার্কের, এবং তারপরে আর একটা ব্রড থাকে, সেগুলা 5-6 মার্কের। তো আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, কোশ্চেন সলভ করব, সবকিছু আপনাদের ক্লাসের মধ্যে পাবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। পরীক্ষার আগে ফুল প্রস্তুতি হয়ে যাবে যদি ক্লাসগুলোতে একটু অ্যাটেন্ড করেন। ওকে স্যার। বুঝতে পেরেছেন? আমার মনে হয় না যে এই 8:30টার সময় কারোর অফিস থাকে, যদিও অনেকে চাকরি করেন তার আগে শেষ হয়ে যায়, অনেকে হয়তো রাস্তায় থাকতে পারেন, তো সেই সময়ও চেষ্টা করবেন যে একটু ইসে থাকার, আপনারা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করার বা একটু শোনার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। স্যার, আরো আরেকটা কথা স্যার, স্যার ঢাকা একদিন জি, এক প্র্যাকটিক্যালি আসার কথা, সেটা কি হলো আচ্ছা, স্যার? প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে কথা বলেছি। যারা যশোরে আছেন তাদের ক্লাস যশোরে হবে, যারা নাটোরে আছেন তাদের ক্লাস নাটোরে নেওয়া হবে, আর যারা ঢাকায় আছেন তাদের ক্লাস টঙ্গীতে হবে আগামী সপ্তাহে। আজকে যে শুক্রবার হয়ে গেল, আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আপনাদের ক্লাস হবে, যদি আপনারা আসেন, তবে আপনাদেরকে এনশিওর করতে হবে। স্যার, আমি একটু কথা বলতাম স্যার। জি বলেন। জি স্যার, আমি স্যার জানতে চাচ্ছিলাম, আমাদের যখন
পরীক্ষাগুলো হবে স্যার, লিখিত পরীক্ষা বা যে কোনো পরীক্ষার কেন্দ্রটা আমাদের কোথায় পড়বে স্যার? আমি হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চে। পরীক্ষার কেন্দ্র ঢাকায় আছে, আবার নাটোরেও আছে। ও আচ্ছা স্যার, এই জন্য। আর স্যার আরেকটা হচ্ছে কি, আমাদের এখানে অনেকে আছে স্যার, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস অনেকে আমরা দেখা যায় ঢাকার বাইরে থেকে আসি, দেখা যায় ঢাকাতে থাকতে হয় তো। তো সেই হিসাবে স্যার শুক্র শনি 2 দিন একটানা নিলে হয়তো ভালো হইতো, বা আরো যারা আছে তারাও মতামত দিতে পারে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার ক্লাস হচ্ছে ঢাকার ক্লাসগুলো ঢাকায় হবে। আর বললাম তো নাটোরে আলাদা ক্লাস হবে। আমি মানে অথরিটির সাথে ঢাকার কথা বলে ক্লাসগুলো তো স্যার টঙ্গীতে হবে, টঙ্গীতে বললেন স্যার। জি টঙ্গীতে হবে। ঢাকায় মিন্স টঙ্গীতেই হবে। আর নাটোরের গুলা নাটোরে। এই ৩ টা ইসের আমি খবর জানি, এজন্য বললাম। এই ৩ টা জি অথরিটির স্যার। সাথে আমার কথা হয়েছে। ঠিক আছে? এছাড়া আর বাকি যেকোনো ইনফরমেশন এর জন্য অফিসে কথা বলবেন, ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। স্যার অফিসে কথা বলছিলাম, স্যার বলছে যে আপনাদের ক্লাস টিচারের সাথে আপনারা এটা সমন্বয় করে নিন। জি, জি বুঝতে পেরেছি। আমাকেও এভাবে বলা হয়েছে, সেটা আমি অ্যানাউন্স করে দিলাম। জি স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু সুস্থ আলাইকুম স্যার। থাকবেন। স্যার পরীক্ষা কয়টা হবে? জি, জি। জি, ABCD বলেন। আর এখানে সবাই নাম লিখে রাখবেন। বুঝতে পেরেছেন? জি স্যার, তাহলে আমি সুবিধা হবে। জানতে চাচ্ছি স্যার পরীক্ষা আমাদের কয়টা পরীক্ষা হবে? পরীক্ষা যতগুলা সাবজেক্ট ততগুলা পরীক্ষা হবে। এই সিলেবাস কি পেয়েছেন? স্যার সিলেবাস তো পাইনি স্যার। আচ্ছা, সিলেবাস দিয়ে দেব আমি গ্রুপে। ঠিক আছে। স্যার, এক মিনিট স্যার, একটা কথা ছিল স্যার। জি, জি। বলছিলাম স্যার, ২১ সালের যে নীতিমালায় তো আমাদের এই কারিগরি শিক্ষা বোর্ডের এটা তো নেই স্যার। এই নীতিমালা কি চেঞ্জ হওয়ার পরে বুঝতে পেরেছি। সম্ভাবনা কারিগরি শিক্ষা বোর্ডের ফিজিক্যাল এডুকেশনটা চালু হয়েছে পরে। যে কারণে ২১ সালের জি স্যার। নীতিমালায় নাই। জি বুঝতে জি জি পেরেছি স্যার। আপনার কথা। ২১ সালের নীতিমালায় নাই। তবে এটা নিয়ে বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এটা কাজ করছে। আশা করা যায় সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কোনো সমস্যা না। যেহেতু আইসিটি চারুকলা ওটারও ছিল না, পরবর্তীতে এড করেছে। একটা স্পেসিফিক সরকারি বোর্ড যেখানে কাজ করছে, সেখানে এটা আনডাউটলি এটা অনুমোদন না পাওয়ার কিছু নাই। জি বুঝতে স্যার, এটা পেরেছেন? ২৩ সালে চালু হয়েছে সম্ভবত। যার কারণে এটা ২১ সালের জি, নীতিমালায় যুক্ত হয়নি। ওটাই। ততটুকু জানি। ওটা নিয়ে কাজ করছে। তারা যখন এই কোর্সটা চালু করছে, তারা তো নিশ্চয়ই সেখান থেকে গ্রিন সিগন্যাল না পেলেই করে নাই। ঠিক আছে? ওকে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আব্দুল ভাই, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করলে কি হবে? আসসালামু আলাইকুম ভাই, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা ছিল। হ্যালো, জি জি বলেন। জি ভাই বলেন। এই যে মানে হলো যে এই যে আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজ আছেন বা অনেকেই প্রশ্ন করেছেন অনেকবার। এই স্যারে বললো আসলে এটা নিয়ে আপনার দুশ্চিন্তা আমি মনে হয় যে করা দরকার নাই।